আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলো ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। ইরা বলতে বলতে দু চোখের পাতা এক করে ফেলে। পিছনে তাকিয়ে দেখে অনেকগুলো লোক দূরে থেকে গুলি করছে। আকাশ অন্য কোনো কিছু না ভেবে সাজকে বলে, ইরাকে যেন তাড়াতাড়ি করে গাড়িতে ওঠায়। সাজ তাড়াতাড়ি করে গাড়ি আনে। আকাশ ইরাকে গাড়িতে বসায়, সাথে নিজেও বসে। সাজ গাড়ি চালিয়ে যেতে থাকে, সাথে ওই লোকগুলো গাড়ি নিয়ে ফলো করতে থাকে। আকাশ গাড়িতে বসেই ইরার গুলি বের করে নেয়। পাশের একটা হসপিটালে গাড়িটা থামায়। সাজ নেমে গিয়ে ইরাকে নামায়, সাথে কিছু নার্স এগিয়ে ইরাকে নিয়ে যায়। সাজ, তুমি ইরার দিকে খেয়াল রেখো, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে ওরা তোমাদের আর খুঁজে পাবে না। আকাশ গাড়ি চালিয়ে চলে যেতে থাকে। ওইদিকে ওই লোকগুলো আকাশের পিছু পিছু চলে আসে। ওদের গাড়ি কাছাকাছি আসলেই ওরা গুলি করতে থাকে। গুলি গাড়িতে লেগে অনেকগুলি গাছ ভেঙে যায়। গাড়ি চালিয়ে একটা জঙ্গলের কাছে চলে আসে। গাড়ি থামিয়ে আকাশ ভিতরে চলে যায়। ওরাও আকাশের গাড়ি ফলো করতে করতে জঙ্গলের সামনে এসে ভিতরে চলে যায়। ভিতরে আকাশ এক এক করে ওদের মারতে থাকে, সবাইকে মেরে ফেলে। আকাশ জঙ্গল থেকে বের হয়ে চলে আসে। জঙ্গল পেরিয়ে আকাশও ওই হসপিটালের ভিতরে চলে আসে। সাজ, ইরার এখন অবস্থা কেমন? গুলিটা আগে বের করার কারণে এখন অনেকটা সুস্থ। ডক্টর সেলাই করে এখন বেডে শিফট করেছে। ভয়ের কোনো কারণ নেই তো? ওই সম্পর্কে তো কিছু বলিনি। এখন কি ইরার সাথে দেখা করা যাবে? এখন তো ও ঘুমাচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুই এখানে একটি থাক, লাইক আমি সাজের এবং বাবা শেয়ার মাকে করে খবর দেবেন। দিচ্ছি, ওনারা গল্পটি এখানে কেমন আসুক। হয়েছে এবং তারপর আপনাদের আমি তো কিরকম আর গল্প তোমাদের পছন্দ চিনি না, কমেন্ট সেজন্য করে কথা জানিয়ে দেবেন। বলতে পারছি না। ধন্যবাদ। আকাশ বেরিয়ে পড়ে ইরাদের বাড়ির উদ্দেশ্যে। ইরাদের অফিসে মোটামুটি সিকিউরিটি আছে। আকাশ ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি বাধা দেয়, কিন্তু আকাশ নিজের কার্ড বের করে দেখালে সিকিউরিটি আকাশকে যেতে দেয়। কেমন আছেন আঙ্কেল? আকাশ, তুমি আমার অফিসে। আমার কি ভাগ্য দেখো, তোমার মতো একজন মানুষ আমার অফিসে এসেছে, কিন্তু তোমার এই অবস্থা কেন? আঙ্কেল, এসব বিষয় যেতে বলবো, এখন আপনাকে আমার সাথে যেতে হবে হসপিটালে। হসপিটালে কেন? সবই বলবো, এখন আসুন আমার সাথে। আকাশ শরীফুল ইসলামকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে ওনাকে নিয়ে ভিতরে চলে যায়। আমরা এখানে কেন এসেছি আকাশ? ভিতরে আসুন, দেখাচ্ছি। আকাশ ওনাকে একটা কেবিন দেখিয়ে দিয়ে বলে। ভিতরে গিয়ে দেখে আসুন। শরীফুল ইসলাম ভিতরে গিয়ে ইরাকে এভাবে শুয়ে থাকতে দেখে কান্না করে দেয়। আকাশ, কি হয়েছে আমার মেয়ের? আসলে ওর হাতে গুলি লেগেছে। এরপর আকাশ ওনাকে ভার্সিটিতে ঘটে যাওয়া কথাগুলো বলল। ডক্টর কি বলছে আকাশ? বলল তো কালকে নিয়ে যেতে পারবো। আপনি না হয় এখন আসুন, ইরা সুস্থ হলে আমিই না হয় ওকে নিয়ে বাড়িতে চলে আসব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, কিন্তু তুমি আমার ইরার খেয়াল রেখো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি ইরাকে নিয়ে কালকেই চলে আসব আপনার বাসায়। আর সাজ, তুই মনে হচ্ছে এবার চলে যাওয়া ভালো হবে, কেননা তোর বাড়ির সবাই চিন্তিত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুইও নিজের খেয়াল রাখিস। রাখবো। আঙ্কেল, আপনি তাহলে যাওয়ার সময় ওকে ওর বাড়িতে একটু নামিয়ে দিবেন, কারণ ও না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত ইরার। ঠিক আছে আকাশ, তাছাড়া ও আমার মেয়েরই মতো, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি ইরার খেয়াল রেখো। ওনারা হসপিটাল থেকে চলে যায়। অন্যদিকে আকাশ ইরার পাশে এসে বসে। ইরার সেবা করতে থাকে। ইরার জ্বর এসেছিল। আকাশ ইরার পাশে বসে ইরার মাথায় পানি বটিয়ে দিয়েছিল। এতে করে ইরার জ্বর অনেকটাই কমে, সাথে ঔষধ তো আছে। এইভাবে আকাশ যে কখন ঘুমিয়ে পড়ে ইরার বুকের কাছে নিজেও বুঝতে পারেনি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পড়ে ইরার হাতের স্পর্শে। তাই আকাশ চোখ মেলে তাকিয়ে দেখে ইরা আকাশের দিকে তাকিয়ে আছে। সরি, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। আমি এখনই উঠে পড়ছি। উঠতে হবে না, এভাবে শুয়ে থাকো। আসলে তোমার ঘুমন্ত চেহারা দেখলে অনেকটা বাচ্চাদের মতো লাগছে। আমাকে দেখে কি বাচ্চা বাচ্চা লাগে, তাই না? লাগে নাই তো, তুমি যখন উঠেছো তাহলে ফ্রেশ হয়ে আসো। তুমিও তো ফ্রেশ হলে না। লাগবে না আমার ফ্রেশ হওয়া। আমি ফ্রেশ হয়ে আসি, আসার সময় তোমার জন্য পানি নিয়ে আসবো। এইদিকে আকাশ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসার সময় ইরার জন্য পানি আনে। আকাশ নিজের হাতে ইরার মুখ ধুয়ে দেয়।
আবার ইরার জন্য খাবার আনে। তাই ইরাকে নিজের হাতে খাইয়ে দেয় এবং অন্য হাত দিয়ে আকাশকে খাইয়ে দেয়। ওদের দুজনের মনে হচ্ছে তৃপ্তি ভরে খাচ্ছে। খাওয়া শেষ হলে ইরা বলে ওঠে, তুমি কি সারা রাত এভাবে আমার পাশে শুয়েছিলে? কি করব বলো, তোমার যে পরিমাণে জ্বর ছিল তাই ওই পানিপট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমি বাড়ি যাব এখন। ডক্টর তোমাকে আজকের দিনটা রেস্ট করতে বলেছে, তাই তুমি এখন কোথাও যাবে না। আচ্ছা, তুমি আমার জন্য কেন নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে গেলে? কারণ আমি না, কিছু না। আচ্ছা, আমি বাড়িতে কল করতে হবে, বাবা মাকে আমার কথা জানাতে হবে। ওইসব কিছু লাগবে না। আমি তোমার বাবাকে কল করেছিলাম, উনি তোমাকে এসে দেখে গিয়েছে। বলেছে তুমি সুস্থ হলে যেন তোমাকে বাড়িতে পৌঁছে দিই। কি বলছো? বাবা এখানে এসেছে কিন্তু তোমাকে কিছু বলেনি? বলছিল তো, কি বলেছিল? এই যে তোমাকে খেয়াল রাখতে, সাথে সকাল হলে যেন তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিই। অনেক রাত তো হলো, আমার ঘুম পাচ্ছে। তুমি এখানেই ঘুমাও, আমি আইসিইউর বাইরে গিয়ে ঘুমিয়ে নেব। মাথা খারাপ নাকি? তুমি বাহিরে শোবে, ভিতরে থাকা ওই ওই কেবিনটাতে ঘুমাবে তুমি। তাহলে আমি ওখানে শুয়ে পড়ি, তুমি ঘুমাও, কিছু লাগলে আমাকে ডেকে তুলবে। কথাগুলো বলে আকাশ ওর রুমে থাকা একটা কেবিনে শুয়ে পড়ে। অন্যদিকে জাফর ইকবাল নিজের রুমে বসে আছে, সাথে ভাবছে কি করে আকাশকে শায়েস্তা করতে পারে। জাফর ইকবাল এগুলো ভাবতে থাকে। তখন কেউ একজন জাফর ইকবালকে জানায় আজকে সকালে আকাশের উপর অন্য আরেক দল লোক হামলা করেছিল। এই কথা শুনে জাফরের সাথে ওর লোক তো মহা খুশি। এদিকে রাতে আকাশ আইসিইউ পাশে অনেক লোক আনাগোনা করে বুঝতে পারে। সেই জন্য আকাশ যেই জানলা খুলবে তখনই একটা লোক জানলার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। কে এখানে? আকাশের কথা শুনে ওই লোকগুলো ছাদ থেকে লাফ দিয়ে নিচে নেমে পালিয়ে যায়। ওরা চলে যেতে আকাশ আবারও ঘুমিয়ে পড়ে। এইদিকে আজ 2 দিন হলো টিকটকে কোনো ভিডিও দিচ্ছে না একে। পরের দিন সকালে আকাশ ইরাকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। ইরার হাত আকাশের কাঁধের উপরে দিয়ে ওকে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়িতে তখন ইরার মা বাবা ওনারা দুজনেই ছিল। আমার মেয়ে এখন ঠিক আছে তো? জি আন্টি, এখন ঠিক আছে। ইরাকে কি এখানেই বসাবো নাকি ওর রুমে গিয়ে দিয়ে আসবো? না, রুমে যাওয়া লাগবে না, আমি এখানেই ঠিক আছি। এইদিকে আকাশের কথা ইরা এমন খেলো করলো। আচ্ছা, ওর রুমে কি আছে যার জন্য ইরা আমাকে যেতে দিচ্ছে না? কি ভাবছো আকাশ? আঙ্কেল কিছু না। তাহলে এবার আমি আসি আঙ্কেল। মা এই তো এলিম, তুমি বরং আজকের দিনটা থেকে যাও। আঙ্কেল, আপনি তো জানেন আমি কতটা বিজি থাকি, তাই আমি থাকতে পারছি না। কথাগুলো বলে আকাশ চলে আসে ওখান থেকে। এরপর অফিসে আসে। ওখান থেকে আকাশ চলে যায় ও একটা জঙ্গলের পাশে পুরনো একটা বাড়িতে। ওই বাড়িতে গিয়ে আকাশ কিছু লোককে বলে কারা আমার উপরে হামলা করেছিল তাদেরকে খুঁজে বের করার জন্য। ওই লোকগুলো আকাশের কথায় কাজে লেগে পড়ে। এরপর ওখান থেকে আকাশ চলে আসে নিজেদের বাড়িতে। ওখানে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ইরাকে কল দেয় আকাশ। কল দিয়ে অনেক কথা বলে। আকাশ কল কেটে দেওয়ার পর আবারও ইরার ফোনে কল আসে। আপনি আবারও কল দিয়েছেন? তাছাড়া কি করব বলুন, আপনি অসুস্থ, তাই ভাবলাম একটু কথা বলি, এতে করে আপনার সময়ও কাটবে। দেখুন, আমার সাথে কথা বলার জন্য আমার বয়ফ্রেন্ড আছে, তাই সেখানে আপনি কেন খোঁজ খবর নেবেন? বারে, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ওই দিন যে আমরা বন্ধু হলাম তা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে? ও, মনে পড়েছে এবার। আসলে আমি ভুলেই গিয়েছিলাম। মনে পড়লে তো অনেক ভালোই, আমি তো বন্ধুত্বের জন্য খোঁজ নিলাম। থাক গিয়ে ওইসব কথা, এখন বলেন কেমন লাগছে এখন? এখন অনেকটা ভালো আছি, কিন্তু আপনি কি করে জানলেন আমি অসুস্থ ছিলাম? বারে, এ শহরে এমন কোনো ঘটনা নেই যে আমি জানি না। তার উপর আপনি আমার বন্ধু, আপনার খোঁজ না রাখলে কি চলে? তো এতই যখন বন্ধু মনে করেন তো একবারও দেখতে আসলেন না কেন? কি করব, যখন দেখলাম আপনি জ্বরে কাঁপছিলেন তখন আপনার বয়ফ্রেন্ড সারা রাত ধরে আপনার মাথায় পানিপট্টি দিয়েছিল যাতে আপনার জ্বর কমে যায়। সেই জন্য ওর সামনে আসলে হয়তো অনেক সমস্যা হয়ে যেত, তাই আর আসিনি। ভালোই করেছেন। তা এতই যখন সব ঘটনার আপনি খবর রাখেন, তাহলে বলুন আমার ওপর কেন হামলা করেছিল? আসলে যারা হামলা করেছিল ওরা কার লোক ছিল তা আমি খুঁজে বের করবই, সে নিয়ে চিন্তা করবেন না। তা না হয় করলাম না, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল।
কি কথা বলবেন? কি কথা বলবেন? তবে চিন্তা করবেন না, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। দেখুন, আমি সময় হলেই করব, কিন্তু সেই সময় এখনো আসেনি। কবে আসবে সে সময়? যতদিন না পর্যন্ত ওই জাফর ইকবালকে মারতে পারবো ততদিন পর্যন্ত। ওর সাথে আপনার কি শত্রুতা? অন্য আরেকদিন বলবো। ইরা কথা বলে কল কেটে দেয়। এইদিকে দিন যেতে থাকে। পরের দিন সকালে একে ইরাকে একটা মেসেজ করে জানায় ওর উপর যে হামলা করেছিল তাকে পেয়েছে, ওদের ভিডিও টিকটকে দেওয়া হবে। এইদিকে এই মেসেজটা পড়ে ইরা বুঝতে পারলো আজকেও একটা খুন হবে। এইদিকে রাতের বেলা একে টিকটকে আসে, সাথে ওই ছেলেদেরকে নিয়ে আসে যাকে আজকে মেরে ফেলা হবে। আজকে এ ছেলেটিকে মেরে ফেলা হবে, কারণ ও আমার লাভারকে গুলি করেছে, তাই ওকে তো মরতেই হবে। কথাটা বলে ওই ছেলেটা 4টা পায়ের মধ্যে 4টা গুলি করে। এই, তোরা একে এবার হাসপাতালে নিয়ে গিয়ে দিয়ে আয়। ওকে ভেবেছিলাম মেরে ফেলবো, কিন্তু আমার বন্ধু মানা করায় তোর প্রাণটা ভিক্ষে দিলাম। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না তো, আসলে একে যখন ইরাকে বলেছিল ছেলেটাকে খুঁজে পেয়েছিল, তখনই ইরা বুঝতে বাকি রইল না যে একে একটা ছেলেকে মেরে ফেলবে। তাই ইরা মেসেজ করে বলে ছেলেটিকে যেন বাঁচিয়ে রাখে, তাই একে ছেলেটিকে না মেরে এইভাবে গুলি করে। পরের দিন সকালে আকাশ ইরাদের বাড়িতে আসে। ইরার আম্মু রুম দেখিয়ে দিল, আকাশ ইরার রুমে চলে আসে। দরজা খোলা থাকার কারণে আকাশ দরজা লক না করে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে দেখে ইরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সাথে কি যেন করছে। এখন কেমন আছো তুমি? এইরকম কথায় ইরা চমকে ওঠে, সাথে হাত থেকে হেয়ার ড্রায়ারটা পড়ে যায়। কি? এই তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। কি পড়ে গেছে বলো, আমি উঠিয়ে দিচ্ছি। এই, একদমই না। তুমি এই অবস্থায় আমাকে দেখতে পারবে না। এই অবস্থায় মানে কি হয়েছে বলবে তো? আগে দরজা বন্ধ করো, তারপর নিজের চোখ বেঁধে নাও, তারপর এই দিকে আসবে। ঠিক আছে, তাই করছি। আকাশ দরজা বন্ধ করে দেয়, সাথে বিছানার উপর থেকে ইরার একটা ওড়না নিয়ে নিজের চোখ বেঁধে দেয়। এবার ঠিক আছে তো সব? হ্যাঁ আছে। এবার একটু বাম দিকে ফিরে কয়েকটা পা আসো। ইরার কথায় আকাশ ওই দিকে আসতে থাকে। হয়েছে হয়েছে, এবার আমি হাত দুটো একটু উঁচু করতেছি। তুমি টি শার্ট হাতের ভিতর দিয়ে নামিয়ে ঠিক করে দাও। ইরার কথায় আকাশ তাই করলো, কিন্তু আকাশের স্পর্শে ইরা কেঁপে ওঠে। এই, তোমাকে টি শার্ট পরাতে বলেছি, তুমি এমন দুষ্টুমি করছো কেন? হাত দুটো সামলিয়ে রাখতে পারো না? ইরার কথায় আকাশ চোখের উপর থেকে ওড়না সরিয়ে দেয়। আমার কি দোষ? চোখ বাঁধা থাকলে কোথায় কি আছে তা আমি কি করে বলবো? আর কোথায় হাত দিতে গিয়ে কোথায় হাত লেগে যাচ্ছে তাতে আমার কি দোষ? চোখ বন্ধ করো বলছি। আকাশ আবারও চোখে ওড়না দিয়ে দিল। তুমি ওড়না কেন খুললে বলো তো? আমি এখন ঠিকও হলাম না ঠিক মতো। তাহলে এই চোখ বাঁধা অবস্থায় কি করব? দাঁড়িয়ে থাকো, আর একটু ওড়না সরাবে না বলে দিলাম। এরপর ইরা নিজে নিজে টি শার্টটি ঠিক করে নিল। আসলে গুলি লাগার কারণে এখন হাত ঢাকার জন্য ওই রকম জামা তো পরতে পারবে না, তাই টি শার্ট পরা। হয়ে গেছে, এবার চোখ খুলতে পারো। আকাশ ওর চোখ থেকে ওড়নাটা সরিয়ে ফেলে। তোমাকে দেখতে অনেকটা পেতনির মতো লাগছে। তা তো লাগবে, কত কষ্টের মধ্যে আছি তা তুমি কিভাবে বুঝবে? একা একা কোনো কাজই করতে পারি না। দেখলে না, সামান্য একটা টি শার্ট গায়ে দিতে পারছি না। ইরা এই কথা শুনে আকাশকে অনেক কষ্ট দিচ্ছে, কারণ ইরার এই অবস্থার জন্য আজকে আকাশে দায়। সত্যি ইরা, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। তুমি যদি চাও তাহলে আমি তোমার কাছে থেকে যাব তুমি সুস্থ হওয়া পর্যন্ত। তার প্রয়োজন পড়বে না, এখন বসো তুমি, আমি আম্মুকে বলি আমাদের জন্য নাস্তা দিতে। আচ্ছা, সাজ কোথায়? ও তো আমাকে একবারও দেখতে আসেনি। আসলে ওই দিন তোমার গুলি লাগার পর ওই তোমাকে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে আসে। আমি পিছনে বসে তোমার গুলি বের করি। এরপর হসপিটালে ও অনেকক্ষণ থাকে। এরপর আমি ওকে বাড়িতে চলে যেতে বলি। তাছাড়া ও তোমার ঠিকানাও জানে না যে দেখা করতে আসবে। হ্যাঁ তাই তো। আচ্ছা তুমি বসো, আমি নাস্তা দিতে বলি, কারণ তুমি এত সকালে এলে যে নাস্তা করে আসতে পারোনি। আকাশ ও ইরা কথা বলতে থাকলো। কিছুক্ষণ পর ইরার আম্মু নাস্তা দিয়ে গেল। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে, ইরাও খাচ্ছে। আকাশ, তুমি কেন খাচ্ছ না? আগে তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। হাঁ করো।
আকাশ হাঁ করলে ইরা আকাশকে অন্য হাত দিয়ে খাইয়ে দেয়। তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে। এই, তুমি খাইয়ে দিতে পারলে তো নিজে নিজে খেয়ে নাও। আরে গাধা, আমি যদি নিজে নিজে খেতে পারতাম তাহলে তো হতোই। তাই বেশি কথা না বলে খাইয়ে দাও। আকাশ ইরাকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ ইরার সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করতে থাকে। গল্প করার মধ্য দিয়ে ইরা বলে ওঠে, ওই একে না, যারা আমাকে গুলি করেছিল ওই ছেলেটাকে খুঁজে ওর হাত পায়ে 4টা গুলি করে। কি বলল কি? একে তোমাকে ফোন করে? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র ওর সাথে বন্ধুত্ব ছাড়া বাকি অন্য কোনোভাবে কথা বলি না। আরে তুমি ওইভাবে কেন বলতেছো? আচ্ছা, তুমি এখন রেস্ট নাও, আমি রাতে একবার আসবো। আচ্ছা, আমি এরকম আসলে তোমার আব্বু তো কিছু বলবে না, কিন্তু তোমার আম্মু যদি বলে? আরে আম্মু কিছু বলবে না, তুমি তাহলে রাতে একবার এসো কেমন? ঠিক আছে, তাহলে আসি। আকাশ ওখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে এসে ওর বড় অফিসে চলে আসে। স্যার, আমি যদি ভুল না করি তাহলে মনে হচ্ছে একে যাকে ভালোবাসে তাকে পেয়ে গিয়েছি। নাম কি ওর, আর থাকে কোথায়? ওই মেয়েটার নাম হচ্ছে ওই মেয়েটির নাম হচ্ছে ইরা। ইরা? হ্যাঁ স্যার, ইরা। ওই মেয়েটা আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি ওইখানেই পড়ে। কিন্তু তোমার কাছে কি কোনো প্রমাণ স্যার। আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু সব ঘটনা প্রায় ওর সাথে মিলে যাচ্ছে। যেমন কি ঘটনা? তাহলে শুনুন, আজ 2 দিন হলো ইরার হাতে গুলি লেগেছে, কিন্তু আজকে কি হলো, একে ভিডিও দিল কেউ ওর গার্লফ্রেন্ডকে গুলি করেছিল এবং একে ওই ছেলেকে খুঁজে মেরে ফেলে। দেখো, তুমি যেসব কথা বলছো এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। তাই এসব কথা বলে মেয়েটাকে বিপদে ফেলবে না। কারণ সবাই যে জেনে যায় যে মেয়েটি একের গার্লফ্রেন্ড, তাহলে ওর প্রাণের সংকট আছে। তাই তুমি শক্ত কোনো প্রমাণ থাকলে আমাকে খবর দিবে, নয়তো এমন খবর নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। বড় অফিসারের কথা শুনে এসে চলে যায়। এইদিকে আকাশ ওর অফিসে গিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখনই সাজ আকাশকে কল দেয়। হ্যাঁ সাজ, বল। কই, তুই কি এখন দেখা করতে পারবি? এখন তো দেখা করা সম্ভব না, কিন্তু কি প্রয়োজন তা তো বলবি। আসলে ইরাকে একবারও দেখতে পারলাম না, তাই ভাবছি একবার ওর সাথে দেখা করব। তাহলে তো ভালোই হবে, তুই এই ঠিকানায় চলে আয়। আমার একটু কাজ আছে, ওটা সেরে না হয় তোকে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে ঠিকানা দে, আমি এখনই আসি। এরপর আকাশ ঠিকানা দেয়। আকাশের দেওয়া ঠিকানায় সাজ চলে আসে। কিন্তু ওই অফিসে ঢুকতে গেলে আইডি কার্ড লাগে, যা সাজের কাছে নেই। সেই জন্য সিকিউরিটি ওকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেই জন্য সাজ আকাশকে কল দেয়। এই, এরা তো আমাকে ভেতরেই ঢুকতে দিচ্ছে না। তুই 1 মিনিট হোল্ড কর, আমি ব্যবস্থা করতেছি। এরপর আকাশ সিকিউরিটিকে কল দেয়। সিকিউরিটি আকাশের সাথে কথা বলে সাজকে ভিতরে ঢুকতে দেয়। সাথে অফিসের মেন গেটটার পার করে দেয়। এরপর সাজের কোনো অসুবিধা হয়নি। রিসিপশনে আসে আকাশের নাম বলতেই ওখান থেকে একটা মেয়ে সাজকে সঙ্গে করে নিয়ে আসে আকাশের রুমের সামনে। এরপর সাজকে দরজার সামনে দেখে আকাশ সিমর দিয়ে দরজা খুলে দেয়। এতে সাজ ভিতরে চলে আসে। কার আবার? তোমার আব্বুর অফিস। আমি তো কয়েক বছর থেকে অফিস সামলাচ্ছি। এত বড় অফিস তোদের? আমি তো মনে করেছি তুই হয়তো এখানে চাকরি করিস। আরে না, এখন বল কি খাবি? না রে, এখন কিছু খাবো না, তাই বলে কি না খেয়ে থাকবি নাকি? পরেও খেতে পারবো। এখন তোর কাজ কত দূর? বেশি সময় লাগবে না, 30 মিনিট অপেক্ষা কর। 3টা ফাইল চেক করে বের হয়ে যাব। তুই ততক্ষণে অফিসটা একটু ঘুরে দেখ। একা একা ঘুরতে কেমন লাগবে না? তাহলে আমি এখানকার সিনিয়র অফিসার একজনকে ডেকে আনছি, ও তোকে অফিসটা দেখাবে। ঠিক আছে, তোর যেমনটা ভালো মনে হয়। আকাশ সিনিয়র একজন অফিসারকে ডেকে দেয়। শাকিল, শাকিল। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড, ওকে আমাদের এই অফিসটা একটু ঘুরে দেখাও। তবে বেশি সময় নিবে না, 30 মিনিট পর আবার আমার রুমের সামনে নিয়ে আসবে। ঠিক আছে স্যার, তাই হবে। তো চলুন ম্যাম। সাজ, ওর সাথে তাহলে একটু ঘুরে আস। এরপর সাজ শাকিলের সাথে চলে যায়। আকাশ নিজের কাজ করতে থাকে। তখন এভাবে 30 মিনিট পর শাকিল সাজকে আকাশের রুমের সামনে দিয়ে চলে যায়। সাজ রুমে ঢুকলে আকাশ দেখে সাজের মুখটা অনেক হাসি খুশি দেখাচ্ছে। আমার কাজ শেষ, তোর জন্য অপেক্ষা করছিলাম। ঈশাকে ডেকে এনেছি, ভাবলাম তুই যখন যাবি তাহলে ঈশাকেও ডেকে আনি। হাই আপু, কেমন আছো?
আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো ছিলাম, কিন্তু ইরাপুর এমন অবস্থা শুনে ভালো থাকতে পারলাম না। আমার থেকেও অনেক খারাপ লাগছে, তাই দেখতে যাচ্ছি। এখন তাহলে চল, কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। এরপর আকাশ, ঈশা ও সাজকে নিয়ে ইরার বাড়ির দিকে রওনা হয়। 20 মিনিট পর ওরা ইরাদের বাড়ির সামনে এসে পৌঁছায়। আকাশ, ঈশা ও সাজকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। তখনই ইরার আম্মু বলে ওঠে, আরে আকাশ, তুমি কখন এলে? এই তো আন্টি, মাত্র আসলাম। তা এরা কে? পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার দুষ্টু মিষ্টি একটা বোন, নাম ঈশা চৌধুরী। আর এ হচ্ছে সাজ। আমি, ইরা আর সাজ একই ক্লাসে পড়ি। সাথে ওই দিন ইরাকে অনেক হেল্প করেছিল সাজ। বেঁচে থাকো মা, সত্যি তোমরা আমার মেয়ের জন্য অনেক কিছু করেছো। আন্টি, ওরকমভাবে বলবেন না। ঠিক আছে মা, তোমরা উপরে যাও, ইরা রুমেই আছে। ঈশা, তুমিও যাও। ঠিক আছে আন্টি। ওরা তিনজনে ইরার রুমে চলে যায়। ইরা ওদের সবাইকে দেখে অনেক খুশি হয়। সত্যি ইরা, আমি এই কয়েকদিনে আসতে পারিনি। আসলে বুঝতেই তো পারছো, আমি তোমার বাড়ি চিনি না, তাই এতদিন আসতে পারিনি। ডোন্ট ওয়ারি, আকাশ আমাকে সবটা বলেছে। ঈশাও দেখছি এসেছে। বারে, আমি না আসলে কে আসবে? তাই তো, ঈশা না আসলে আর কে আসবে? আচ্ছা, তোমরা কথা বলো, আমি নিচে আছি। নিচে কেন যাবি? আমরা সবাই এখানে, তুই একা একা নিচে যাবি কেন? তোরা অনেক দিন পর ওকে দেখছিস, তাই তোরা এনজয় কর। আমি নিচে আছি। সাথে আন্টিকে বলি তোমাদের নাস্তা দিতে। ভাইয়া, আমি কি এখানে নাস্তা করতে এসেছি নাকি? আমরা এখানে ইরা আপুর সাথে কয়েক ঘন্টা থাকবো, তারপর আমরা চলে যাব। এত তাড়াতাড়ি তোমাদের কোথাও যাওয়া হচ্ছে না। এইদিকে আকাশের কল আসলে আকাশ কথা বলার জন্য ছাদে চলে যায়। অন্যদিকে সাজ, ঈশা, ইরা ওরা তিনজন আড্ডা দিতে থাকে। হ্যাঁ বলো, ওইদিকে খবর কি? ফোনের এক পাশ থেকে কেউ আকাশকে বলতে থাকে, সাথে আকাশ সবগুলো কথা শুনতে থাকে। ঠিক আছে, তোমরা ওদের ধরে রাখো, আমি এখনই আসছি। কথা শেষ হলে আকাশ নিচে নেমে ইরার রুমে আসে। ঈশা, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তোমরা দুজনে চলে যেও তাহলে। ভাইয়া, তুই জানিস না আমি একা একা যেতে পারবো না। বুঝতে চেষ্টা কর বোন, আমাকে যে যেতেই হবে। দেখ ভাইয়া, আমি এত কথা জানি না, তুই এখন কোথাও যেতে পারবি না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে বোন, তাই হবে। আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আমি তাহলে নিচে যাই। যা তাহলে। আকাশ নিচে নেমে যায়। এইদিকে ইরার স্বাস্থ্য অনেক অবাক। আচ্ছা ঈশা, তোমার ভাইয়া কি সত্যি থাকবে, নাকি নিচে নামার কথা বলে চলে যাবে? ভাইয়া কোথাও যাবে না, এটা আমার বিশ্বাস। কারণ ভাইয়া যাই করুক না কেন, আমার কথা কখনোই ফেলতে পারবে না। আমি ভাইয়ার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আমি ভাইয়াকে কোনো কিছু বললে তা অক্ষরে অক্ষরে পালন করি। যাক, তবুও আকাশ কোনো একজনকে ভয় পায়। এইভাবে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এইদিকে আকাশ কল করে ওদের মানা করে দেয়, আজকে আসতে পারবে না। আকাশ যাই করুক না কেন কখনো ঈশার কথা ফেলতে পারে না। ওদের কথা বলতে বলতে রাত 11টা হয়ে যায়। ওরা বাড়ি থেকে বের হবে। এমন সময় ইরার আম্মু ওদের সবাইকে খেতে বলে। ইরার আম্মু অনেক করে বলাতে ওরা রাতে ওখানেই খেয়ে নেয়। খাওয়া শেষ হলে ওরা আবারও ইরার রুমে যায়। তখন বাজে রাত 12টা। ইরা, অনেক রাত হলো, তাহলে আমরা এবার আসি। হ্যাঁ আপু, এবার যেতে হবে। আমি আসার সময় বলেছিলাম যে ভাইয়ার সাথে ফিরবো, সেজন্য এখনও বাড়ি থেকে কোনো কল দেয়নি, নয়তো এতক্ষণে কী যে হতো। তখন ইরার আব্বু আম্মু দুজনের রুমে এসে বলে, তোমরা যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। আন্টি, ওইভাবে বলবেন না প্লিজ। বলুন, কি কথা রাখতে হবে? বলছিলাম কি, তোমরা আজকে রাতটা না হয় আমাদের বাড়িতেই থেকে যাও। কিন্তু আন্টি, আকাশ কি রাজি হবে? আকাশ এই ব্যাপারে জানায়নি এখনো। তোমরা রাজি থাকলে ওকে গিয়ে বলবো। আমি এখানে থাকতে রাজি হব, তবে একটা শর্তে। কি শর্ত ঈশা? আমি ইরা আপুর সাথে ঘুমাবো। ঠিক আছে ঈশা, তুমি না হয় আমার সাথেই ঘুমিও। তাহলে আম্মু, সাজকে একটা রুম ঘুমানোর ব্যবস্থা করো। কিন্তু আকাশ কি রাজি হবে থাকতে? তার জন্য তো ঈশা আছে রাজি করানোর জন্য। তাহলে আমি ভাইয়াকে বলি এখানে আসার জন্য। কিছুক্ষণ পর আকাশ রুমে আসে। ঈশা, তোর হয়ে গেলে চল, এবার বাসায় যেতে হবে। ভাইয়া, আমি না আজকে এখানেই থাকবো, সাথে সাজাবো এখানে থাকবে। ঠিক আছে, তোর আর সাজের ইচ্ছে হয়েছে, তোরা থাক, আমি তাহলে যাচ্ছি। ভাইয়া, তুই কোথাও যেতে পারবি না,
তুই আজকে এখানে থাকবি, সকালে আমরা একসাথে যাব। তুই যখন বলছিস তাহলে থাকা ছাড়া তো কোনো উপায় নেই। এরপর আকাশ ও সাজ ওরা বেরিয়ে এলো রুম থেকে, সাথে ইরার বাবা মাও। ইরা ও ঈশা ওরা দুজনে একসাথে শুয়ে পড়ে। অন্যদিকে সাজকে আলাদা রুমে থাকতে দেওয়া হয় আর আকাশকে আলাদা রুমে। আকাশ রুমে গিয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয় আজকে আর ফিরবে না, সাথে ঈশাও। ওই দিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আকাশ রুম থেকে বের হয়ে যায় ছাদে। ওখানে দাড়ির সাহায্যে ছাদের এক টেরিস থেকে অন্য টেরিসে চলে আসে, কেননা আকাশে অনেক কাজ আছে যা আকাশকে শেষ করতে হবে। সেই জন্য আকাশের এখন বের হতে হবে। রাতে আকাশ ওখান থেকে বের হয়ে একটা গাড়ি করে জঙ্গলে চলে আসে। সব কিছু রেডি তো? দেখো, যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাকে আবার ওখানে যেতে হবে, নয়তো সমস্যায় পড়ে যাব। তোমরা একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো সব রেডি করো। এরপর লোকগুলো সব কিছু রেডি করতে থাকে। এইদিকে আকাশ নিজের কাজটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, তখন প্রায় রাত 4টা বাজে। এইদিকে আকাশের শার্ট প্যান্টে রক্তের দাগ লেগে আসে, সেই জন্য আকাশ তাড়াতাড়ি করে ওইগুলো চেঞ্জ করে ওখান থেকে চলে আসে ওই টেরেসে। এখান থেকে আবারও দড়ির মাধ্যমে ইরাদের বাড়ির ছাদে চলে আসে। ছাদে নেমে দড়িটা খুলে দেয় যাতে করে কেউ বুঝতে না পারে এখানে কি হয়েছিল। সব কিছু ঠিকঠাক করে আকাশ চুপি চুপি নিজের রুমের দিকে চলে যায়। ওখানে গিয়ে দেখে সাজ আকাশের রুমে বসে আছে। কি ব্যাপার, সাজ হঠাৎ এই রুমে? কোনো কিছু বুঝে ফেলেছে না তো? এইদিকে সাজও আকাশকে দেখে ফেলে। এত রাতে কই গিয়েছিলি তার সাথে? এভাবে নার্ভাস কেন দেখাচ্ছে? নার্ভাস কেন হব? কিন্তু তুই বল, এত রাতে তুই এখানে কি করিস? আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর সাথে গল্প করব। কিন্তু 20 মিনিট হলো এখানে বসে আছি, কিন্তু তুই এখন এলি। কই ছিলি এতক্ষণ ধরে? কই আর থাকবো বল, আমি একটু ছাদে গিয়েছি। এত রাতে ছাদে কেন গিয়েছিলি? দেখ, এখন তুই আমার রুমে, কেউ দেখলে অনেক কিছু মনে করতে পারে, তাই তুই নিজের রুমে গিয়ে ঘুমা। তাছাড়া এটা অন্য আরেকজনের বাড়ি, এখানে এভাবে তুই আমার রুমে, অনেকে দেখলেও ভুল বুঝতে পারে। সরি রে, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা তুই বরং ঘুমা, আমি না হয় নিজের রুমে চলে যাচ্ছি। এরপর ঈশা রুম থেকে বের হতে গেলে কেউ একজন দরজার পাশে ছিল, তাই সে তাড়াতাড়ি ঢুকিয়ে পড়ে। সাজ গিয়ে ওর রুমে শুয়ে পড়ে, সাথে আকাশ নিজের বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে আবারও ছাদে আসে, এসে নিজের কিছুক্ষণ ব্যায়াম করে। আকাশ যখন ছাদে ব্যায়াম করছিল তখন ইরাও ছাদে আসে। ইরা যে ছাদে এসেছিল তা কিন্তু আকাশ জানেই না। আকাশ কিছুক্ষণ ব্যায়াম করার পর যখন পিছনের দিকে ঘুরে তাকায় তখন খেয়াল করে ইরা দাঁড়িয়ে আছে, আকাশকে দেখছে। তখনই আকাশ চোখের ইশারায় বলে, কি ব্যাপার, এখানে কেন? আমি তো প্রতিদিনই ছাদে আসি ভোর হলেই। আসো, তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে ওভাবে দেখার কি আছে? আমি কখন তোমাকে দেখলাম? আমি তো ভোরের সূর্যটাকে দেখছি। ঈশা কোথায়? ও কি এখনো ঘুম থেকে উঠেনি? উঠলো তো, ফ্রেশ হতে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। আমার ব্যায়াম করা শেষ, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। আকাশ রুমে চলে যায়। এইদিকে ঈশা ও সাজ ওরা দুজনে ছাদে আসে। ওরা ওখানে কিছুক্ষণ থেকে আবারও নিচে আসে। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। ঈশা ও সাজ ওরা নিচে চলে যায়। তখন ইরার ফোন বেজে ওঠে। কেমন আছেন? ভালো আছি। কি ব্যাপার, আজকে নিজে থেকে প্রথম কথা বলছেন? আসলে আজ অনেক খুশি তো, সেই জন্য। খুশি তো হবেনই, একসাথে ছাদে কিছুক্ষণ সময় কাটিয়েছেন, তার সাথে নিজের বাড়িতে রেখে দিয়েছেন, সেই জন্য খুশি থাকাটা স্বাভাবিক। আপনি এত কিছু কি করে জানেন? আমি জানি না, এমন কোনো ঘটনা নেই, তবে আপনি যা করলেন সত্যি এই যুগের মেয়েরা তা করতে পারবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন। ঠিক আছে, জানাবো। এদিকে ওরা রেডি হয়ে বের হবে বলে। সকালে ওরা সবাই একসাথে নাস্তা করে। ইরার বাবা বাইরে থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ওখান থেকে সাজকে ওরা বাড়িতে নামিয়ে দেয়, সাথে আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওদের বাড়িতে। সকালবেলা আকাশ যখন ভার্সিটিতে যায় তখন পথেই দেখা হয় সাজকে কয়েকজন পুলিশের সাথে কথা বলছিল। আকাশ তেমন একটা পাত্তা না দিয়ে চলে আসে ওখান থেকে। ওই দিন ভার্সিটিতে গিয়ে অনেকক্ষণ হয়ে গেল, সাজ না আসায় আকাশ ওখান থেকে চলে আসে ওদের অফিসের দিকে। অফিসে এসে একজন ক্লায়েন্ট আসে আকাশের সাথে দেখা করার জন্য। আকাশ ওনার সাথে কথা বলে বুঝতে পারলো এটা নিয়ে কাজ করতে হলে ওই দেশে যেতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের দেশে চলে আসব। ওই লোকটা চলে যায় ওখান থেকে। ওই লোকটা যাওয়ার পর আকাশ ওর বাবার সাথে কথা বলতে থাকে।
কথা বলে সব কিছু ঠিক করে নেয়। আকাশ ভেবে নেয় 2-3 দিনের মধ্যে আকাশ ওখানে যাবে। এইদিকে ইরাও অনেকটা সুস্থ হতে থাকে। ইরা সুস্থ হলে আকাশ ইরাদের বাড়িতে আসে, সাথে ইরার সাথে অনেকক্ষণ কথা বলে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে টিকিট নিয়ে প্লেনে গিয়ে বসে পড়ে। এদিকে আকাশ যাওয়ার কয়েক ঘন্টা পর ঈশা ওর বাবা মাকে নিয়ে চলে আসে ইরাদের বাড়িতে। আকাশের বাবা মাকে দেখে ইরার বাবা মা তো অনেক খুশি হয়। আরে স্যার, আপনি আমার বাড়িতে, আমি কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। ব্যবসার ক্ষেত্রে বড় হতে পারে, কিন্তু আমরা সবাই মানুষ, তাই না? তা ঠিক। আসুন স্যার, এইখানে বসুন, আমি আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতেছি। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আকাশ দেশে নেই, সেই জন্য এসেছি। এইদিকে শাহজাহান চৌধুরীর কথায় ওনারা কিছুই বুঝতে পারছে না। আমি না কিছুই বুঝতেছি না, যদি একটু খুলে বলতেন। আমি চাই, আমি একা বললে ভুল হবে, আমি আমার মিসেস ঐশা চাই ইরামাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে। এটা তো খুশির সংবাদ, আপনার মতো একজন মানুষ আমার বাড়িতে এসেছে, এটাই আমার জন্য সৌভাগ্য। আমাদের কোনো আপত্তি নেই, শুধু ইরার মতামত পেলেই হবে। আর আকাশের তো মতামত লাগবে। আরে কারো মতামত লাগবে না, ভাইয়া ও ইরা আপুকে পছন্দ করে, আর ইরা আপু আকাশ ভাইয়াকে, কিন্তু কেউ কাউকে এখনো কিছু বলেনি। ওরা যখন একজন আরেকজনকে আগে থেকেই পছন্দ করে তখন আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আকাশ দেশে ফিরলেই আমরা বিয়ের কথা পাকা করব, কারণ ও কবে আসবে এবারে কিছুই বলেনি। তাহলে তাই হবে, কিন্তু আপনারা ইরাকে তো একবার দেখবেন। তা লাগবে না, এরা এর আগেও অনেকবার আমাদের বাড়িতে এসেছিল, তাই নতুন করে লাগবে না। ওদের বিয়ে যে ঠিক করে রেখেছি, এই ব্যাপারে ওদের এখন জানানোর প্রয়োজন নেই। হ্যাঁ আম্মু, ভালোই হবে। তাহলে আমরা আজকে উঠি। এরপর আকাশের পরিবার ওই বাড়ি থেকে চলে আসে। এইদিকে আকাশ প্লেন থেকে নেমে এয়ারপোর্টের বাইরে আসে। তখন আকাশের সামনে দেখতে পায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তখন আকাশ সামনে দেখতে পায় নিলয়কে। নিলয় হচ্ছে বাংলাদেশের মাফিয়াদের মধ্যে। নিলয় ওর লোকজনদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। ওইদিকে আকাশ লক্ষ্য না করে একটা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে, সাথে আকাশ বাইরে তাকিয়ে আছে, চারিদিক দেখছে। কেননা বাংলাদেশে এই প্রথম আকাশ এখানে এসেছে, তাই দেখতে থাকে সব কিছু। 30 মিনিট পর ওরা আকাশকে একটা হোটেলে নিয়ে আসে। ওখানে আকাশের জন্য আগে থেকেই রুম ভাড়া করা ছিল, সেই জন্য আকাশ রুমের চাবি নিয়ে ওর রুমে চলে যায়। কেননা এখানে আজকে দিনটা রেস্ট করে কাল ওদের অফিসে যাবে। এখানে যেহেতু এসেছে, তাই বাড়িতে কল করে সবাইকে জানিয়ে দেয় যে আকাশ এখানে এসে পড়েছে। বিকেলে আকাশ ঘুরতে বের হয়, কিন্তু আকাশ এখানে কাউকেই চিনে না। সেজন্য আকাশ যে কোম্পানির সাথে কাজ করবে, ওকে কল করে একজন লোককে পাঠাতে বলে যে আকাশকে এই শহরটা ঘুরে দেখাবে। লোকটা চলে আসলে আকাশ গাড়িতে উঠে পড়ে। এখানকার ভালো দেখে একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। ড্রাইভার ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। চলো ভিতরে গিয়ে খাবার খেয়ে নিই। দেখুন স্যার, আমি আপনার সাথে খেতে পারবো না। আমার সাথে খেলে সমস্যা কোথায়? দেখুন স্যার, আমি ওই কোম্পানিতে চাকরি করি। বড় স্যার আমাকে বলেছে আপনাকে ঘুরে দেখানোর জন্য শহরটা। আপনি আমার থেকে অনেক বড় হয়তো, আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে আছি, এটাই আমার ভাগ্য। দেখো, কথা না বলে চুপচাপ ভিতরে চলো। আকাশ ওই ছেলেটাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে হোটেলে চলে আসে। পরের দিন ওই অফিস থেকে গাড়ি এসে আকাশকে নিয়ে যায়। ওখানে কোম্পানির লোকের সাথে কথা বলার পর ওখানে ডিল ক্যান্সেল করে দেয়। কেননা এদের সাথে কাজ করবে না, কারণ এরা যে অনুযায়ী কাজ করতে চায় তা মেনে নিতে পারছে না। সেই জন্য ওখানে না থাকার জন্য বেরিয়ে আসে। সেই জন্য সরাসরি এয়ারপোর্টের দিকে রওনা দেয়। কিন্তু পথে নিলয় ওর লোকজনকে নিয়ে আকাশের উপর হামলা করে। ওরা অনেক রকমের চেষ্টা করে মেরে ফেলার জন্য, কিন্তু কোনো কিছুতে আটকে রাখতে পারছে না। ওখানে আকাশ রাস্তাঘাট না চেনার কারণে সমস্যায় পড়ে যায়। সমস্যায় পড়ে না, সেই জন্য অন্য রাস্তা করে গাড়ি ধরে চলে গিয়ে একটা নদীর কিনারে এসে পৌঁছায়। ওই গাড়ি থেকে নিলয় বের হয়, সাথে অন্য গাড়ি থেকে আকাশ বের হয়। তোর নাম কি বলতো? আমার নাম জানার জন্য এতক্ষণ ধরে গাড়ির পিছু করছিলি? তোর সাহস দেখে
কি করে পারলি আমাদের কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করার? ও, তাহলে এটা তোদের কোম্পানি। তা এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, এই কাগজে সই করে দে, তাহলেই তোকে তোর দেশে ফিরতে দিব। তা তোদের লোক সংখ্যা এত কম কেন? এখানে প্রায় 30 জন লোক আছে, তোর থেকে কম হয়ে গেল? 30 জন লোক কমে হয়ে গেল, আরও কিছু বাড়িয়ে নিতে পারতি। এক হয় সাইন কর, নয়তো প্রাণটা দিয়ে যা। আকাশ সাইন করবে না বলছিল, তখনই নিলয়ের লোক আকাশকে মারার জন্য আসে। আকাশও গাড়ি থেকে একটা বন্দুক বের করে ওখানে থাকা কয়েকজন লোককে মেরে ফেলে। বন্দুকে গুলি না থাকায় ওদের সাথে মারামারি করতে থাকে। মারামারি এক পর্যায়ে আকাশ নিজে অনেকটা মার খায়, কিন্তু তবুও আকাশ ওখানকার সবাইকে মরার মতো অবস্থা বানিয়ে ফেলে। এবার নিলয়ের পালা। নিলয় ও আকাশের মধ্যে অনেক মারামারি হয়। মারামারির সময় নিলয় আকাশকে গুলি করে, কিন্তু আকাশ সরে যেতেই গুলিটা হাত ছুঁয়ে বের হয়ে যায়, যা দেখে নিলয় হাসতে থাকে। তখনই আকাশ ওর পায়ে থেকে বন্দুক বের করে নিলয়কে মেরে ফেলে। নিলয়কে মেরে ওখান থেকে আকাশ এয়ারপোর্টের কাছে থাকা একটা হসপিটালে যায়, নিজে চিকিৎসা করায়। চিকিৎসা শেষে একটা প্রাইভেট বিমান করে আকাশ নিজের দেশে চলে আসে। আমি এখন বাড়িতে যেতে পারবো না, তাই এখন একটা হসপিটালে ভর্তি হয়ে এটা সারিয়ে তারপর না হয় বাড়িতে যাব। এয়ারপোর্টে সিকিউরিটির মাধ্যমে ওনারা আকাশকে একটা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। ওখানে 4 দিন থাকার পর আকাশ সুস্থ, সেই জন্য আকাশ বাড়িতে কল দিয়ে জানায় পরের দিন আসবে। এদিকে আকাশের আসার খবর শুনে বাড়ির সবাই অনেক খুশি। পরের দিন আকাশ বাড়িতে আসে। ওখানে এসে আকাশ ইরাকে দেখতে পায়। কেমন আছো তোমরা? আমরা তো অনেক ভালো আছি। এখন তুই বল ভাইয়া, কেমন এনজয় করলি? আর এনজয়, একটুর জন্য প্রাণে বেঁচে ফিরে এলাম। কিছু বলছিস না যে? সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবি, না আমায় ভিতরে আসতে দিবি? ইরা, তুমিও দেখি এসেছো, তোমার হাত তো দেখি একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা ভালো হয়ে গিয়েছে। আমি তো এখানে এসেছি এমনি, ঈশা বলেছিল তাই এসেছি। ঠিক আছে, এসেই যখন গিয়েছো তখন বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। ওরা সবাই মিলে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর ওরা অনেকক্ষণ কথা বলার জন্য ইরার বাড়ি চলে যায়। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। এই কয়েকদিন টিকটকে কোনো ভিডিও দেয়নি একে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশে একটা ভিডিও আপলোড করে, যেখানে দেখাচ্ছে কেউ একজন নিলয়কে গুলি করে মেরে ফেলছে। যে মারছে তার মুখ ঝাপসা করা, যার জন্য কেউ চেহারা দেখতে পাচ্ছে না। এইদিকে এই ভিডিওর মাধ্যমে অনেকে মনে করে এই খুনটা একে করেছে, তাই কোনো মাফিয়া এই নিয়ে কথা বলছে না, কেননা একের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস মাফিয়াদের মধ্যে কারো হয়নি, শুধু জাফর ইকবাল ছাড়া। এই ভিডিওটা জাফর ইকবালও দেখে। কি একে বাংলাদেশে গিয়েও আমার লোককে মারা ছাড়েনি? ওকে আমি একবার হাতের কাছে পাই, অনেক কষ্ট দিয়ে ওকে আমি মারবো। তখনই জাফর ইকবালের লোক বলে, বস, এটা তো 6 দিন আগের ভিডিও, তার মানে একে এখন বাংলাদেশে নাও থাকতে পারে। হয়তো একে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে গেছে। তাও হতে পারে, কিন্তু সব অকর্মার ডেকি। সামান্য একে সম্পর্কে তথ্য জোগাড় করতে পারলে না। বস, একে সম্পর্কে একটা মেয়েকে দায়িত্ব দিয়েছিল, তাই আমরা যদি ওই মেয়েটাকে খুঁজে বের করতে পারি তাহলে ওই মেয়েটার কাছ থেকেই একে সম্পর্কে কিছু তথ্য হলেও জানতে পারবো। তাহলে তাই কর, ওই মেয়ের খোঁজ লাগাও, সাথে ওই মেয়েটাকে তুলে এনে কথা বের করো, তাহলে ওই একে খেলা সহজে শেষ করতে পারবো। এবার জাফরের সবগুলো লোক ওই মেয়েটিকে খুঁজতে লেগে পড়ে। পরের দিন জাফরের লোক একটা মেয়েকে তুলে আনে। সেই মেয়েটি হচ্ছে সাজকে তুলে আনার কিছুক্ষণ পরে ওখানে আকাশ চলে আসে। এখন হয়তো বুঝলেন না সাজকে ধরে আনলো কেন, আর আকাশ কিভাবে জানলো সাজ কোথায়। তাহলে চলুন আর একটু বুঝিয়ে বলি। ওই দিন সাজ একটা ছেলের সাথে ঘুরছিল। ছেলেটা আর কেউ নয়, সে হচ্ছে শাকিল, যে আকাশের অফিসে চাকরি করে। ওই দিন যখন শাকিল সাজকে অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছিল, তখন থেকেই সাজ আর শাকিলের মধ্যে অনেকটাই ভাব হয়ে যায়। সেই জন্য সাজ আজকে শাকিলের সাথে দেখা করতে এসেছিল। তখন জাফরের লোক এসে সাজকে তুলে নিয়ে যায়। তার শাকিল আকাশকে কল দিয়ে জানায়। এরপর বাকিটা আকাশ নিজেই করতে থাকে। সাজের নাম্বার ট্র্যাক করে আকাশ ওখানে চলে আসে। কিরে, ভেবেছিলাম এই মেয়েটিকে তুলে এনে একে সম্পর্কে জানবো, কিন্তু এখানে দেখি চৌধুরীর ছেলে চলে এসেছে। ঠিক বুঝলাম না, একে সম্পর্কে ও কি করে জানবে? তার আগে এটা বল, তুই কি করে এই মেয়েটিকে চিনিস? যদি চিনেও থাকিস তাহলে এখান থেকে চলে যা, কারণ তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের দরকার এই মেয়েটিকে। দেখ, আমি জানি না আমার ফ্রেন্ড কি করে একে সম্পর্কে জানবে,
তাছাড়া ও অনেক সিধেসাদা মেয়ে, তাই আমি চাই না এখানে কোনো সমস্যা হোক। কি? ও সাদাসিধে মেয়ে? তাহলে তুই নিজেও জানিস না আসলে এই মেয়েটি কে? এই মেয়েটি হচ্ছে সিরিয়াল লোক, যাকে একে সম্পর্কে সমস্ত ডিটেলস বের করার জন্য বলেছে। তাই আমরা এখন একে তুলে এনেছি, যাতে করে ও আমাদের একে সব তথ্য দিয়ে দেয়। তাহলে আমরা ওকে ছেড়ে দিব, নয়তো অনেক অনেক রকমের কষ্ট দিব। তাই ভালো নিজের ফ্রেন্ডকে বাঁচাতে চাস তো ওকে বল একে সম্পর্কে কী কী জানে তা যেন আমাদের বলে দেয়। আকাশ অনেকটা অবাক হয়ে যায়, সাজকে বলে। সাজ, তুই তাহলে? বিশ্বাস কর, আমি এ সম্পর্কে কিছুই জানি না, আর নাই ওই একে সম্পর্কে কোনো কিছু জানি। দেখ, ও তো বলছে একে সম্পর্কে কিছু জানে না, তাহলে কেন ওকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস? দেখ, আমাদের কাছে প্রমাণ আছে ও যে সিবিআইতে চাকরি করে, সাথে ও যে একে সম্পর্কে তথ্য জোগাড় করেছে তাও জানি। দেখ সাজ, তুই একে সম্পর্কে যা যা জানিস তা ওদেরকে বলে দিলেই তো হয়। দেখ, তুই তো নিজের চাকরিটা লুকাতে পারলি না, অন্তত নিজের জীবনটা এইভাবে দিস না। ঠিক আছে, আমি একে সম্পর্কে বলবো, কিন্তু এরপর আমাদের এখান থেকে যেতে দিতে হবে। অবশ্যই দিব, কারণ তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই একে সম্পর্কে যা যা জানিস সব আমাদের বলে দে, সাথে এখান থেকে চলে যা। তাহলে শোন একে সম্পর্কে। এরপর সাজ একে সম্পর্কে অনেক তথ্যই ওদের বলে। সবটা শুনে ওরা বলে, দেখ, এটা কোনো তথ্য হলো? এর চেয়ে বেশি তথ্য তো আমাদের কাছেই আছে। দেখুন, আমি যা যা জানি সব আপনাদের বলে দিয়েছি, প্লিজ এখন আমাকে যেতে দিন। ঠিক আছে, যেতে দিলাম। তবে কখনো যদি আমাদের কথা কাউকে বলেছিস তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না, বলে দিলাম। এরপর ওরা সাজকে ছেড়ে দেয়। সাজকে ছেড়ে দেওয়ার পর ওকে নিয়ে বের হয়ে আসে। সাথে গাড়িতে গিয়ে বসে আকাশ গাড়ি ড্রাইভ করছে। সাথে সাজ বারবার আকাশের দিকে তাকাচ্ছে। সরি। সরি কেন বলছিস? এই যে তোদের সাথে এতদিন চলাফেরা করেছি, কিন্তু কখনো তোদের সত্যিটা বলিনি, সেজন্য। তাছাড়া বুঝতেই তো পারছিস আমরা এই কাজে নিজের পরিচয় গোপন করে চলতে হয়, সেজন্য আমি নিজের পরিচয় কাউকে বলিনি। জানি আমি সিবিআই লোক কাউকে নিজের পরিচয় দেয় না। তাছাড়া শাকিলের সাথে তোর কি কাজ থাকতে পারে যে ওর সাথে দেখা করার জন্য চলে আসলি? আসলে ওই দিনের পর থেকে শাকিলকে একটু একটু ভালো লাগে, তাই ওর সাথে দেখা করলাম। ভালোই করেছিস, ছেলেটাও অনেক ভালো, তোর খেয়াল রাখবে। ওই দিনই বলতাম, তাছাড়া তুই তো অন্য কাউকে ভালোবাসিস মনে মনে, তাই ভাবলাম তোর পিছনে সময় নষ্ট করব না। কি? আমি আবার কাকে ভালোবাসতাম? তুই না বললেও আমি ভালো করেই জানি, তাই কোনো কথা না বলে চুপচাপ থাকবে। তা না হয় থাকলাম, কিন্তু তুইও সাবধানে থাকবি, কেননা ওরা হয়তো তোকে আবারও তুলে নিয়ে যেতে পারে। কথা বলতে বলতে আকাশ গাড়ি ব্রেক করলো। কি হলো, গাড়ি কেন থামালি? তোর বাসা চলে এসেছে। আকাশের কথায় সাজ চারিদিকে তাকিয়ে দেখে। সত্যি তো খেয়ালই করিনি। আচ্ছা, তুই যখন এসেছিস তখন ভেতরে আয়। আজকে না, অন্য একদিন। বাড়িতে আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কিন্তু মনে করে আবার আসবি কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। ওখান থেকে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জানতে পারে আকাশের বাবা মা ও ঈশা ওরা তিনজন মিলে বিয়ে ঠিক করেছে আকাশের। এই কথা শুনে আকাশ তো অনেকটাই অবাক। কি বলছো মা? তোমরা হঠাৎ আমাকে না জানিয়ে বিয়ের তারিখ ঠিক করে ফেললে? কেন, তুই কি বিয়ে করবি না নাকি? বিয়ে তো করব, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? তাছাড়া তোমরা মেয়ে তো এখনো দেখলে না, না দেখে বিয়ে ঠিক করলে কিভাবে? ভাইয়া, তুই যখন দেশে ছিলে না তখন আমরা সবাই মিলে মেয়ে দেখে এসেছি, সবার পছন্দ হয়েছে, তাই তোকে এই বিয়ে করতেই হবে। তা না হয় করলাম, কিন্তু মেয়ের ছবি বা নামটা তো বলবে, কত তারিখে বিয়ে ওইসব তো বলবে। এই সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হবে না। একেবারে যখন বউ নিয়ে ফিরবো তখন নিজের রুমে দেখে নিবি। হ্যাঁ, তবে এটা জেনে রাখ, 3 দিন পর তোদের গায়ে হলুদ, 4র্থ দিনে বিয়ে, আর 5ম দিনে বৌভাত। এইদিকে আকাশ কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। আকাশ যাওয়ার পর ঈশা ওর বাবা মা তিনজনে হাসতে থাকে। অন্যদিকে ইরার বেলায়ও একই অবস্থা। না মা, আমি এই বিয়ে কিছুতেই করব না। কেন বিয়ে করবি না? চেনা নেই জানা নেই বললেই কি একজন অচেনা ছেলের সাথে তোমরা আমার বিয়ে দিয়ে দিবে নাকি? দেখ মা, ছেলেটা অনেক ভালো, তোকে কিন্তু সুখেই রাখবে। প্লিজ মা, তুই রাজি হয়ে যা। বাবা, আমি এই বিয়ে করব না, কেননা আমি একজনকে
দেখ মা, আমরা তোর কখনো খারাপ চাই না, সরি, দেখ মা, আমরা তোর কখনো খারাপ চাইতে পারি, তুই বল। আমরা যা করব তাই তোর ভালোর জন্যই করব, তুই বল। তা না হয় বুঝলাম, কিন্তু ছেলের নাম কি, কোথায় থাকে, আর ছবি তো একটা দেখাবে। এখন কিছু দেখতে হবে না, বিয়ের পর ওই বাড়িতে গিয়ে দেখে নিস। ধ্যাত, কিছুই ভালো লাগছে না। কথাগুলো বলে ইরাও নিজের রুমে চলে গেল। ওখানে গিয়ে ইরা আকাশকে কল দিয়ে সবটা জানায়, কিন্তু আকাশ কিছুই বলল না, কেননা ইরা যে আকাশকে ভালোবাসে তা এখনও আকাশ জানে না। তাই ওরা দুজনেই বিয়ে করতে রাজি হয়ে গেল। তারপর ওরা সাজকে বিয়েতে আসতে বলল। 3 দিন পর ইরা ও আকাশের গায়ে হলুদ, কিন্তু দুদিকে দুজনের মুখে কোনো আনন্দ নেই। ওই দিনের মতো ওদের গায়ে হলুদ শেষ হয়ে গেল। গায়ে হলুদ শেষে আকাশ ইরাকে কল দেয়, সাথে নিজেদের কথাগুলো বলতে থাকে। পরের দিন সকালবেলা আকাশ গোসল করে একটা পাঞ্জাবি পরে, সাথে পাজামা, আর ইরা একটা শাড়ি পরে। ওদের দুজনের সাজা শেষ হলে ইরা আকাশের কাছে কল দেয়। হ্যাঁ বলো। এইদিকে আকাশের এমন অবস্থা দেখে ইরা নিজেও কান্না করে দেয়। কান্না কেন করছো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি ইরা। আকাশের মুখে ভালোবাসি কথাটা শুনে ইরার যেন কান্না আরো বেড়ে গেল। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি আকাশ, কিন্তু তোমাকে ওই দিক বলতে পারিনি। এখন অনেক দেরি হয়ে গেছে ইরা, কথাটা আগে বললে হয়তো তোমাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন আর তা সম্ভব না। তাই তুমি ভালো থেকো, সুস্থ থেকো। কথাগুলো বলে ওরা দুজনেই কল কেটে দেয়। ইরা ও আকাশ ওরা দুজনেই কান্না করতে থাকে, কারণ ওরা নিজের ভালোবাসা যদি অনেক আগে প্রকাশ করতো তাহলে হয়তো এমনটা হতো না। এইদিকে ঈশা আকাশের রুমে এসে আকাশকে নিয়ে গাড়িতে বসে। এইদিকে আকাশদের বাড়ি থেকে 15টা গাড়ি যায়। একটা গাড়িতে আকাশ ও ঈশা, আরেকটা গাড়িতে আকাশের মা বাবা, আর বাকি গাড়িতে ওদের আত্মীয় স্বজন, আর বাকি কয়েকটা গাড়িতে সিকিউরিটি। এভাবে 20 মিনিট পর আকাশও ওর পরিবার ইভেন্ট ম্যানেজমেন্টে আসে। ওখানে ওদের বিয়েটা হবে। ওখানে একটা জায়গায় গিয়ে আকাশকে বসায়। তখন সময় ঠিক দুপুর 3টা বাজে। তার আগে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সবাই খাওয়া শেষ করে নেয়। তখন বেজে যায় সন্ধ্যা প্রায় 6টা। এইদিকে আকাশ যতটা আপসেট আছে তার থেকে বেশি আপসেটও আছে ইরা। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর কাজে এসে বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। বিয়ে শেষ হয়ে গেল, আকাশ বউ নিয়ে বাড়িতে চলে আসে। বাসের রাতে ইরা বসে আছে একটা বড় ঘোমটা দিয়ে। রাত ঠিক 1টা বাজে। আকাশ রুমে ঢুকলে আকাশের বউ বলে ওঠে, এখন আমি আপনাকে। তার আগে আমার কথা শুনুন। আমি আপনাকে নিজের স্ত্রী মর্যাদা হয়তো দিতে পারবো না, এরপর আমার সময় লাগবে। তা স্ত্রীর মর্যাদা যখন দিতেই পারবি না, তখন বিয়ে কেন করেছিস? ইরা, তুমি এখানে? হ্যাঁ, আমি। অন্য কাউকে আশা করেছিলে নাকি? কিন্তু তোমার সাথে কি করে বিয়ে হলো? আমারও তো একই প্রশ্ন। তার মানে বাড়ির সবাই মিলে প্ল্যান করে এই সব করেছে? হতে পারে, কিন্তু তুমি পরে কি করে বুঝলে? যখন আমাকে এই রুমে আনা হয় তখন আমি বুঝেছি, কারণ এই রুমে তো আমি অনেকবার এসেছি। তাই যখন এখানে আসি তখন খুব চেনা চেনা লাগছিল। পরে আমি ভালো করে তাকিয়ে বুঝতে পারি এটা তোমারই রুম। তার উপর এই যে দেওয়ালে তোমার ছবি তো আছেই। তাহলে আগে কেন বলনি? ওই, তুই যে আমাকে ভালোবাসিস, তুই কেন বলিসনি? আমি ভেবেছিলাম যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় সেজন্য। সাজ সব জানতো, কিছু বললো না আমাদের একবারও। এই জন্য তখন এইভাবে মিট মিট করে হাসছিল। আমিও বুঝতে পারিনি। যাই হোক, অবশেষে দুজন দুজনকে তো পেলাম। ইরা আকাশের কাঁধের উপর হাত দিয়ে, ঠিক বলছো, অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যেতাম। সব কিছু যখন ঠিক হয়ে গিয়েছে তখন সময় নষ্ট কেন করছো? আকাশ কিছুটা ভেবাচেকে খেয়ে, কিসের সময় নষ্ট? তুমি দেখি কিছুই বোঝো না। যা করার তাহলে আমাকেই করতে হবে। কথাটা বলে ইরা আকাশকে নিয়ে বিছানায় পড়ে। ওদের খুনসুটিতে বিছানা অগোছল হয়ে যায়। সকালবেলা আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ সামনে তাকিয়ে দেখে কেউ একজন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওইদিকে। তখনই আকাশের মনে আরে, হলো, আমার রুমে এই মেয়েটি কি করে এলো? আচ্ছা, চুরি করতে এলো না তো? সেজন্য আকাশ চোর চোর বলে চেঁচিয়ে উঠে। আকাশের এমন চেঁচানিতে ইরা কিছুটা ভেবাচেকা খেয়ে যায়। সেই জন্য পিছনে তাকায়। এই, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ কেন? তুমি আমার রুমে কি করো, তাও এত সকালে?
তাহলে মশাই, আপনার ঘুম ভেঙেছে? ঘুম তো ভেঙেছে, কিন্তু তুমি এত সকালে আমার রুমে কেন? কাল রাতে আমাদের বিয়ে হলো, রাতেও আমাদের মাঝে অনেক কিছু হলো। তুমি কি না আজকে সকালে বলছো আমি এখানে কেন? এই কি বলছো এসব? আমি তো কোনো নেশাও করি না। তাহলে রাতে কি হবে? আর তোমাকে আমার রুমে পাঠিয়েছে কে? আমাদের বিয়েটা হলো কখন? ওই, একদম চুপ। আর একটা কথা বললে পেট ফুটো করে দিব। ঠিক আছে, চুপ করলাম, কিন্তু গোসল করার কি আছে? কি? রাতে কোনো কথা কি তোমার মনে নেই? কই না তো। কি হয়েছিল? তোমাকে জানতে হবে না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বিয়ে হতে না হতেই হুকুম করা শুরু করে দিলে? সবে তো মাত্র শুরু, আগে আগে দেখো কি হয়। আকাশ ফ্রেশ হতে চলে যায়, তখন ঈশা রুমের দরজার সামনে আসতেই দরজা খুলে যায়। এতে চমকানোর কিছুই নেই। সিজন 1-এ বলেছি আপনাদের, আকাশের রুমে শুধুমাত্র 4 জন প্রবেশ করতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। ভাবি, রাতে ঘুমালে না জেগে থাকলি? ঈশা, তুই ছোট মানুষ, এই বিষয়ে তুই জেনে কি করবি? আরে ভাবি, বলো না, আমি তোমার একমাত্র ননদ, আমার কাছে শরমের কি আছে? আমি বলবো না। তোর ভাইয়া ফ্রেশ হতে গিয়েছে, তোমার ভাইয়াকে না হয় জিজ্ঞেস করে নিবে। দেখো ভাবি, একদম ভালো হবে না কিন্তু। প্রশ্ন করেছি তোমাকে, কিন্তু তুমি কিনা সেখানে ভাইয়াকে ধরিয়ে দিলে। কি করব? এরকম প্রশ্নের উত্তর কেউ তোমাকে দিবে না। কে কি প্রশ্নের উত্তর দিবে না? তোমার বোন জানতে চেয়ে। কথাটা বলার আগে ঈশা গিয়ে ইরা মুখ চেপে ধরে। ভাইয়া, তেমন কিছু না, কিন্তু তুই আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? রাতে ঘুম হয়েছিল ভালো। আর তুই কি এখানে স্টুপিড মার্কা প্রশ্ন করবি, নাকি এখান থেকে যাবি? এই দেখ, আমাকে আম্মু পাঠিয়েছে বলে আমি এসেছি, নয়তো আসতাম না। তোকে যে বলার জন্য এসেছি, আমার পাউন্ড লাগবে 10,000। কি? এত পাউন্ড দিয়ে তুই কি করবি বলতো? তাছাড়া তোর অ্যাকাউন্টে তো কম পাউন্ড নেই। আমি তোকে একটাও পাউন্ড দিব না। দেখেছো ভাবি, বিয়ে হতে না হতে ভাইয়া কেমন বদলে গিয়েছে। ও তো তোমার বোন, তাহলে ওকে দিতে সমস্যা কোথায়? আমি জানি ও আমার বোন, তাছাড়া আমি জানি আমার বোনটার কখন কি লাগবে। তারপর ওর বালিশের নিচে আমি টাকাটা রেখে দিয়েছি রাতেই। সত্যি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, তোর ভাই এখনো বদলায়নি। সে জানে কখন কি লাগবে তার আদরের বোনের। সরি ভাইয়া, আমি তখন মজা করে বলেছি। তাহলে তুই ভাবিকে নিয়ে নিচে নাম, আমি খাবার দিতে বলছি। এইদিকে ঈশা নিচে চলে যায়, অন্যদিকটা আকাশ ইরাকে বলে। তোমার রেডি হতে কতক্ষণ সময় লাগবে? সবশেষে এখন শুধু শাড়িটা পরা বাকি আছে। তাহলে দেরি কেন করছো? তাড়াতাড়ি পরে নাও। কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। তখন কেন বলনি? তাহলে ঈশাকে বলে দিতাম, ও কাউকে না কাউকে পাঠিয়ে দিত। আমি এই জন্যই বলিনি, কারণ শাড়িটা তুমি আমাকে পরিয়ে দিবে। কি? আমি পরাবো শাড়ি? হ্যাঁ, তুমি পরাবে, তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি পরাও। কথাটা বলে আকাশ হাত দেয় শাড়িটায়। এইদিকে আকাশ শাড়ি হাতে দাঁড়িয়ে আছে, সাথে নিজের চোখ বেঁধে নেয় রমাল দিয়ে। তা দেখে ইরা হাসবে না কাঁদবে নিজেও বুঝতে পারছে না। আরে আমি তোমার বিয়ে করা বউ, তাই ওইভাবে দেখলে কিছু হবে না। আসলে আপনারা ভাবছেন ঈশা যখন রুমে এসেছিল তখন ইরার কি অবস্থা ছিল। আসলে তখন ইরা শাড়ি ও শরীর পেঁচানো ছিল, আর ইরা আয়নার সামনে থেকে একেবারের জন্য উঠেনি, দাঁড়ায়ওনি। ঈশা যাওয়ার পর ইরা ওখান থেকে উঠে আকাশের সামনে যায় এবং শাড়িটা সরিয়ে আকাশের হাতে দেয়। তখনও ইরার গায়ে তাওয়ালও পেঁচানো ছিল। এরপর ইরার কথায় আকাশ চোখ থেকে রুমাল খুলে ইরার দিকে তাকিয়ে আছে। এতে ইরা কিছুটা লজ্জা পায়, কিন্তু কিছুক্ষণ পর ইরা স্বাভাবিক হয়, কেননা এই প্রথম কোনো ছেলে ইরাকে এইরকম পরিস্থিতিতে দেখছে। এই যে, শুধু কি দেখেই যাবেন নাকি পরিয়েও দিবেন? হ্যাঁ, দিচ্ছি তো। এরপর আকাশ ইরাকে শাড়িটা পরিয়ে দিতে থাকে। শাড়ি পরানো প্রায় শেষ, এখন শুধু কুচিটা ঠিক জায়গায় গেঁথে দিতে পারলেই হবে। সেই জন্য আকাশ কুচি ইরার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এবার কুচিটা গেঁথে দিলেই হবে। বারে, সব তো তুমিই করলে, তাহলে এই কুচিটা তুমি না হয় গেঁথে দাও। ইরার কথা শুনে আকাশ কিছুটা ফেবা চেকা খায়, সাথে লজ্জা পাচ্ছে, কারণ আকাশ এই প্রথম কোনো মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আরে আমি বুঝি না, যেখানে আমার লজ্জা পাওয়ার কথা সেখানে তুমি পাচ্ছ। তাছাড়া আমি তোমার বউ, আমার শরীর দেখা এবং হাত দেওয়ার অধিকার তোমার আছে।
তাই দেরি না করে তাড়াতাড়ি করো, সময় হয়ে যাচ্ছে, নয়তো ঈশা চলে আসতে পারে। এরপর আকাশ কষিটা নিয়ে ইরার নাভি ঘেঁষে নিচের দিকে গুছে দেয়। এতে করে ইরা অনেকটা শিহরিত হয়ে ওঠে, মনে হচ্ছে ওর উপর দিয়ে ঝড় ভয় যাচ্ছে। সেই জন্য আকাশকে দু হাতে জড়িয়ে ধরে। হয়ে গেছে, এবার চলো নিচে যাই। তবে যাওয়ার আগে কথাটা বলে ইরার কপালে একটা চুমু দেয়, হ্যাঁ, এবং ইরাও আকাশে দু গালে দুটো চুমু দিয়ে দেয়। আমার অনেক বছরের স্বপ্ন আজকে তুমি পূরণ করলে। আমার ইচ্ছে ছিল বিয়ের পর প্রথম আমার স্বামী আমাকে শাড়ি পরিয়ে দেবে, এখন তাই হলো। চলো এবার নিচে যাই। আকাশের হাত ধরে নিচে নেমে আসলো। ওদের আসতে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। ইরা নিচে নেমে বলে, আব্বু আম্মু তোমরা কিন্তু। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আব্বু আম্মু আপনারা কিন্তু মোটেও কাজটা ঠিক করলে না। আর ঈশা, তোমার থেকে আমি এটা আশা করিনি। ইরার এই কথায় ওখানে থাকা অনেকে অবাক, সাথে আকাশও। কেননা ইরা একটু আগে অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে এরকম কথা বলছে। ভাবি, আমি কি করলাম? বৌমা, আমরা কি করলাম? ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমাকে একবারও জানাননি। জানেন আমি কত ভেবেছি নিজের বিয়েতে কত আনন্দ করব, কিন্তু আপনারা সেই আনন্দটাই মাটি করে দিলেন। জানেন কতটা কষ্টে আমি পার করেছি 2টা দিন। ভাবি, আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। কেন বৌমা, তুমি কি খুশি হওনি? এরা দৌড়ে গিয়ে আকাশের বাবা মাকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আমার ভালোবাসার মানুষটাকে আমাকে ফিরিয়ে দিয়েছেন। বুঝতে পারছি আমরা ভাবি, কিন্তু সারপ্রাইজটা কেমন দিলাম তা তো বললে না। পরে বলবো, এখন অনেক ক্ষুধা লেগেছে, তার ওপর রাতে ঘুমোতেও পারিনি। কথাটা বলে ইরা নিজের ঠোঁটে কামড় দেয়। ইরার কথায় আকাশে অনেক লজ্জা পায়, সাথে ওখানে থাকা সবাই মিটমিট করে হাসছে। এই আমি কি বলে দিলাম? ওপস, এখন সবাই কি ভাবছে? এই মেয়ে দেখছি আমার মান সম্মান ডুবিয়ে দেবে। সবাই কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। হায় আল্লাহ, কি দিলে আমাকে। থাক ভাবি, এখন খাবার শেষ করো। রাতে যখন ঘুমাতে পারোনি চিন্তা নেই, এখন তাহলে গিয়ে ঘুমিয়ে নাও। ঈশা, তুই চুপ কর, বেশি বড় হয়ে গেছিস তাই না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করতেছি। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমার পেছনে লাগলে না তোকে। আরে তোরা থাম, এভাবে কেউ নতুন বউয়ের সামনে ঝগড়া করে ও কি ভাববে বলতো? আম্মু কিছুই ভাববে না। ভাবি আমার বান্ধবী, তাই মাইন্ড করবে না। যদিও কেউ করে, তোমার ছেলে করতে পারে। ভালোই তো, এখন ভাবি পেয়ে ভাইকেই ভুলে গেলি। ভুলে গেলে কি করবি তুই? আমি কিছু করব না বোন, তারপরও তুই এভাবে রাগ করিস না বোন। তুই তো জানিস আমি তোর চোখের পানি আর রাগ দেখলে নিজেরই কষ্ট হয়। হয়েছে, এবার খাওয়া শেষ কর। তার সাথে কাল শপিংয়ে নিয়ে যাবি আমাকে আর ভাবিকে। নিয়ে যাব বোন। এরপর ওরা খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। আকাশ ইরাকে নিয়ে রুমে চলে আসে। এটা কি হলো বলতো? কই কি হলো? আমি তোমাকে রাতে ঘুমাতে দিইনি তাই না? আরে ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেল। এখন নিচে সবাই কি ভেবেছে বলো তো? সবাই তো মনে করেছে। যে চাই মনে করুক, তাতে আমার কি। দেখো এমনিতেও রাতে ঘুম হয়নি, তাই এখন ঘুমাবো। তুমি তাহলে ঘুমাও, আমি একটু বাইরে যাব। তোমার জন্য কিছু নিয়ে আসতে হলে বলো, আসার সময় নিয়ে আসবো। তাহলে আমার জন্য অনেকগুলো চকলেট আনবে। এই, তুমি কি বাচ্চা যে তোমার জন্য চকলেট আনবো? কি তুমি আমাকে বাচ্চা বললে? আমি কান্না করার কি কথা বললাম? এই যে একটু আগে বাচ্চা বলে, তুমি জানো আমি আজ না কাল বাচ্চার মা হব, সেখানে কি না তুমি আমাকে বাচ্চা বললে? আমরা এত তাড়াতাড়ি বাচ্চা নিব না, ঠিক আছে? ওই তুই কি বলি? এই ইরা, কি করছো কি? তুই বাচ্চা নিবি না তাই না? তুই তো নিবি, তোর 14 গোষ্ঠীও নিবে। যদি না নিস তাহলে তোকে দিয়ে জোর করিয়ে হলেও করিয়ে চালাবো, মনে রাখিস। এখন সর, আমি ঘুমাবো। কথাগুলো বলে ইরা ঘুমিয়ে পড়ে আকাশের বুকে। এইদিকে ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। ও ভাবতে থাকে, হায় আল্লাহ, এ মেয়ে দেখি পুরাই শাকচুন্নি। আর একটু হলে তো আমার রক্ষে থাকতো না। যাক বাবা, অনেক বাঁচা বাঁচলাম। ও যখন ঘুমিয়ে পড়েছে তাইলে আমি বরং যাই।
সেই জন্য আকাশ যেই উঠতে যাবে ইরা আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আকাশকে। ইরা এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে আকাশ চাইলেও উঠতে পারছে না। সেই জন্য নিজে ইরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এভাবে দুপুর গড়িয়ে 3টা বাজে। ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশের বুকে শুয়ে আছে। সেই জন্য আকাশের বুক থেকে উঠে আকাশের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এইদিকে ঈশা আকাশ ও ইরাকে ডাকতে এলো খাওয়ার জন্য। ঈশা দেখে আকাশ ঘুমাচ্ছে। অনেকবার ডাকাডাকি করার পরও আকাশের ঘুম থেকে কিছুতেই উঠছে না। সেই জন্য ঈশা জগ থেকে পানি নিয়ে আকাশের মুখের উপর ঢেলে দেয়। পানি মুখে পড়তে আকাশের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে ঈশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বোন আমার, আমি তোর কি ক্ষতি করেছি যে এমন অবস্থা করলি? কয়টা বাজে খবর আছে? এই গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আয়, লাঞ্চ করে নিবি। তুই যা, আমি আসছি। ও মনে পড়েছে, আমাদের নিয়ে শপিংয়ে যাওয়ার কথা মনে থাকে জানো? যাব বোন, আমি যাব। এখন আমাকে আর একটু ঘুমাতে দে বোন। সাহস থাকলে ঘুমা, দেখি কত ঘুমাতে পারিস। আচ্ছা, তোর ভাবি বের হোক, তারপর না হয় আমি যাব। মনে থাকে জানো, 30 মিনিটের মধ্যে নিচে নামবি, নয়তো খবর আছে বলে দিলাম। 30 মিনিট তো, আমি চলে আসব। ঈশা চলে যাওয়ার পর ইরা ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। বের হয়ে বিছানা ভেজা দেখে আকাশের দিকে তাকিয়ে আছে। তুমি এই বয়সে বিছানায়? ছি 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 ছি। আরে তুমি যা ভাবছো তা না, ঈশা পানি মেরে দিয়েছিল, তাই বলছি। হয়েছে হয়েছে, এখন ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। এইদিকে ইরাও প্রায় রেডি হয়ে নেয়। আকাশও বের হয়ে রেডি হয়ে নিচে নেমে আসে ইরাকে নিয়ে। আকাশ ও ইরা আসতে ঈশা ওদের দুজনকে ভাত বেড়ে দেয়। ওরা ভাত খেয়ে আবারও উপরে চলে আসে। ইরা নিজের ব্যাগ নিয়ে, আকাশও নিজের ওয়ালেট নিয়ে নেয়। ওরা দুজনে রুম থেকে বের হয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। ওরা ঈশাকে ওখান থেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, সাথে ঈশা ও ইরা পিছনে বসে কি কি কিনবে তা একজন আরেকজনকে বলছে। ওদের কথা শুনে আকাশ ভালো করে বুঝতে পারছে আজকে ওর কার্ডের সাথে ওয়ালেটও খালি হবে। ওরা 20 মিনিট পর শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আকাশ ওদের দুজনকে শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আকাশ গাড়ি পার্ক করার জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আকাশ যাওয়ার পর ওখানে শপিং মলের সামনে কতগুলো ছেলে বসে ইরা ও ঈশাকে নিয়ে অনেক রকম বাজে মন্তব্য করতে লাগলো। আকাশ ওখান থেকে ফিরে এসে দেখে ঈশা ও ইরা ওরা দুজনেই দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে, তোমরা দুজনেই এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া, ওরা আমাদের অনেক খারাপ কথা বলেছে। কারা বলেছে? ভাইয়া, ওই যে ওখানে যারা বসে আছে। তোরা ভিতরে যা, আমি আসছি। কি দরকার ওর সাথে মারামারি করার? তুমি চুপ করে ঈশার সাথে ভিতরে যাও, আমি ওদের দেখছি। ঈশা ওর ভাবিকে নিয়ে ভিতরে চলে যায়। এইদিকে আকাশ ওই ছেলেগুলোর সামনে গিয়ে একটা ছেলেকে কষিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ছেলেটার মাথা ঘুরতে থাকে। মনে হচ্ছে যেন ছেলেটা এখনই নিচে পড়ে যাবে মাথা ঘুরতে ঘুরতে। ওর অবস্থা দেখে বাকি লোকজন ওরা আকাশকে মারার জন্য আসলে আকাশ ওদেরকেও মেরে শপিং মলের সামনে শুয়ে দেয়। এরপর থেকে যদি কোনো মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করেছিস তাহলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে আকাশ ভিতরে চলে আসে। ভিতরে গিয়ে আকাশ ইরা ঈশার কাছে যায়। ওদের নিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে ওরা শাড়ির দোকানে যায়। শাড়ির দোকানে গিয়ে দেখে